গুড ইভিনিং অ্যাসপারেন্ট। আমি তোমাদের আমান স্যার। আজকে তোমাদের সঙ্গে দু একটা কথা বলার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। যদিও রেকর্ডেড, আশা করবো তোমাদের ভালো লাগবে। দেখো, তোমার জীবনে কিছুটা হলেও ইফেক্ট পড়বে বলে আমার মনে হয়। তোমরা সদ্য অবগত হয়ে আছো যে ওবিসি কেস মানে পিছিয়ে গেছে। এই সম্বন্ধে আমি সঙ্গে সঙ্গে ভিডিও বানালেই পারতাম, কিন্তু আমি বানাইনি এই কারণের জন্যই, কারণ আমি জানি যে সমস্ত স্টুডেন্টগুলো আমাকে দেখে তারা আমাকে বিশ্বাস করে দাদা কখনোই আমাদের যদি কোনো ভালো না করতে পারে ক্ষতি কখনোই করবে না। ওই জন্য আমি তোমাদের কখনোই মহামূল্যবান সময়, সেই সময়টা কখনোই আমি তোমাদের অপচয় হতে দেবো না। ওই জন্য আমি ভিডিও বানাইনি। তাহলে এই ভিডিও কেন স্যার? এই ভিডিও এই কারণের জন্যই, তোমরা ডিমোটিভেটেডের শিকার হয়ে পড়ছো। আর এই কারণে আমি তোমাদের সামনে মানে তিনটে বিষয়ে আজকে কথা বলবো, যা তোমার জীবনে গভীরভাবে প্রভাব ফেলে বলে আমি এটা মনে করি। প্রথম কথা, দেখো, প্রথম কথা আমি বলবো যে অনেক এসএলএসটি বা মানে মানে টিচার যারা হবেন, তিনারা অনেক ভিডিওর লিঙ্ক আমাকে দিচ্ছেন এবং অনেক কিছু বলছেন যে দাদা আমি অনলাইনের ধোকায় পড়ে, অনলাইনের মানে সবাই নয়, কিছু টিচারের অনলাইনের ধোকায় পড়ে আমরা এরকম করেছিলাম, আজকে আমরা পুরো এত পরিমাণ হয়ে গেছি দাদা, না পারছি বাড়িতে বলতে, না কোনো কিছু করতে পারছি। আমি বলছি কেন? সেই করুণ কাহিনী আমি তোমাদেরকে বলবো। দ্বিতীয় আমি তোমাকে বলবো যে আমরা কিছু তোমাদেরকে দেখাবো যে আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো কত রেলিভেন্ট। আমি যেমন তোমাদেরকে পড়ানোর জন্য যেমন আমি এই দুদিন আগেই কিছু বই কিনে এনেছি 4-5টা, সেই বইগুলো আমি তোমাদেরকে দেখাবো, অ্যানালাইসিস করবো যে কত রেলিভেন্ট পড়াচ্ছে সেটা। আর একটা, তারপরে সর্বশেষে আমি তোমাদেরকে আলোচনা করবো, 10 মিনিটের মধ্যেই সব কিছু শেষ করে দেবো। আর আলোচনা করবো যে ডিমোটিভেট হয়ে তুমি যেটা হচ্ছ সেটা ক্ষতি কারা হচ্ছে বা লাভবান কারা হচ্ছে, আর কারা কারা টিকে থাকবে আর কারা শেষে সফলকাম হবে, সেই বিষয়টা আমি তোমাদেরকে উপস্থাপন করবো। দেখো, প্রথম বিষয়টা আমি বলেছিলাম যে আমি যে বিষয়ে কথা বলতে চাইছি না, কিন্তু সেই বিষয়টা বারবার বলছি, ওই জন্য আমি তোমাদেরকে বলবো, ভালো করে দেখাবে। দেখো, এইটা ধরো, এই হাতটা ধরো তোমার হাত। কি বললাম? তোমার হাত। আমি আমি তোমার ধরো তুমি এই পজিশনে আছো, আমি এই পজিশনে আছি। আমি তোমার হাতটাকে এরকম ধরে নিচের দিকে নামিয়ে দিলাম। আমি তোমাকে বড় হতে দেবো না, আমি তোমাকে নিচে নামিয়ে দিলাম। দেখো, আবার এরকম আছে, আবার একটা বড় আছে, অনেক বড় উঁচুতে উঠছে, আমি তাকে এরকম করে ধরে নামিয়ে দিলাম। তো আমি খুব আনন্দ হলাম যে আমি একজনকে নামিয়ে দিয়েছি। আহ, মানে আমি সফলতার দিকে তাকে উৎসাহিত করলাম না, আমি তাকে নিচে নামিয়ে দিচ্ছি আরো, যে আমি খুব আনন্দ পাচ্ছি। কিন্তু আমি জানি না যে আমার নিজের অবর্তমানেই, দেখো আমি যখন তোমাকে নিচে নামিয়ে দিলাম, তোমাকে উঁচুতে উঠতে দিচ্ছে না, কিন্তু কিন্তু আমি অবর্তমানেই দেখো, আমি যখন তোমাকে নামিয়ে দিয়েছি, দেখো আমি নিচেও নেমে গেছি। ইয়েস আর নো? তুমি এখানে ছিলে, আমি এখানে ছিলাম, আমি তোমাকে নামাতে গেলাম, দেখো আমি নিজেও নেমে গেলাম, তাই না? এই দেখো, নিজেও নেমে যাচ্ছি। তাহলে আমি কাউকে নামাতে গেলে আমার নিজের অবর্তমানে দেখো আমি নিজেই নেমে যাচ্ছি। ইয়েস আর নো? তাহলে কারো যদি ভালো না করতে পারো, কারো ক্ষতি করো না। মানে কারো ক্ষতি করা মানে মহা একটা পাপ। আর সেই ক্ষতির শিকার কিন্তু তুমি নিজেও হয়ে যাবে। ওই জন্য আমি তোমায় কি বলছি, ভালো করে লক্ষ্য করবে। আমি তোমার যদি কিছু ভালো না করতে পারি, তোমার আমি কখনোই ক্ষতি করবো না, এই জিনিসটা তুমি আমাকে বিলিভ করতে পারো। দেখো, এবার একটা কথা বলি। বর্তমানে বিজ্ঞানের যুগে, এই যুগান্তকারী আবিষ্কারের যুগে, বড় বড় স্মার্ট বোর্ড, বড় বড় লাইট, বড় বড় টিম, বড় বড় সব কিছু, দেখো আজকে কত সহজতর করে দিয়েছে, তাই না? পড়ানো ফড়ানো সব কিছুকে। এটা নিঃসন্দেহে এটা মানে এই আবিষ্কারগুলো সত্যিই আমাদেরকে মানে কি বলবো, মানে আমাদেরকে মানে কাজকে প্রচুর মানে কি বলবো মানে কম্পাইল করে দেয় এবং সহজলভ্য করে দেয় এবং সহজতর করে দেয়। কিন্তু এর ধোকায় পড়ে কিন্তু আজকে মানে বহু জীবন কিন্তু তোমার ধ্বংসের মুখে পতিত হয়ে যাচ্ছে। তুই বলে কেন স্যার? আমি তোমাকে বলছি, এমনই ধোকার শিকার হয়ে কিছু শিক্ষক, যারা হবু শিক্ষক, তারা কিন্তু ধোকায় পড়ে, তারা কিন্তু আমাকে প্রচুর এসএমএস করছে এবং লিঙ্ক আমাকে পাঠিয়েছে। আমি দেখাতে পারি না এই কারণের জন্য, কারণ টিচারের সেই পার্টিকুলার টিচারগুলোর মানে তোমার কি বলবো, সব কিছু রিভিল হয়ে যাবে, এটা আমি চাই না। কিন্তু আমি এগুলো বিষয়ে বলতেও চাই না, কিন্তু আমাকে এত পরিমাণ করছে অনেকজন, তাই আমি বলতে বাধ্য যে আমি বর্তমানে তাদের কি হচ্ছে, তারা কি সম্মুখীন হচ্ছে সেই জিনিসটা দেখো। তোমরা আমাকে বলো অনলাইনে কেন পড়ান না, অনলাইনে কেন পড়ান না। আমি এটাও একটা কারণ, শোনো। মানে তোমরা বুঝতে পারবে, তোমরা আমার কাছে যদি একদিন মানে আসো, তাহলে বুঝতে পারবে যে আমি কি লেভেলের খেটে তোমাকে পড়াচ্ছি। কিন্তু অনলাইনে সেই সুযোগটা নেই, তুমি প্রথমেই ইয়ে করে দিচ্ছ, তাই না? পে করে দিচ্ছ। এবার শোনো, তো তিনি বলছে স্যার আমি ভর্তি হলাম মানে অনেক হাজার টাকা দিয়ে। তো দেখছি ভিতরে যখন প্রবেশ করেছে, মানে আমি দেখো বললেই সব বুঝে যাবে। তো যাই হোক, আমি কিছু বলতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি যে বলছি এ থেকে জেড পুরো একবারে কপি করে টুকে টুকে মারছে আমাদের সামনে, কোনো লজ্জাও করছে না, পুরো এ থেকে জেড টুকে টুকে মেরে আমাদেরকে পড়াচ্ছে। তো তারা আমাকে বলছে, লিঙ্ক দিয়েছে আমাকে, কিন্তু আমার অত টাইম নেই ভাই লিঙ্ক দেখার, শুধু একটা দেখেছি, আমি অবাক হয়ে গেলাম। তো যাই হোক, এরকম প্রচুর জন আমাকে পাঠাচ্ছে। কিন্তু আমি একটা তোমাদেরকে আমি বলতে পারি ভাই, তোমাদের আমি ব্যথাটা বুঝতে পেরেছি। তারা বলছে একটা মেয়ে মানে 2-3টে মেয়ে, তারা কান্নাকাটি করছে, বলছে আমরা বাড়িতেও পারছি না বলতে যে আমাদের অন্য টিচার আমাদেরকে হায়ার করতে হবে, তার জন্য টাকা দিন। কারণ কি? কারণ আমাদেরকে অনেক হাজার টাকা দিয়ে বাবারা ভর্তি করেছে, ফলে সেটা আমরা বলতে পারছি না বাড়িতে, কারণ আমাদের বাড়িতে বকা দেবে যে তুই কি করলি এতগুলো টাকা, তাহলে, তাই না? তো তাদের দুঃখটা আমি তোমাদেরকে তুলে ধরলাম যে বর্তমান যুগে অনলাইনে কি ব্যবস্থা চলছে চারিদিকে চতুর্দিকে, তা তুমি কল্পনা করতে পারবে না। তোমাকে বলা হবে যে বড় বড় মানে তোমাদেরকে বলা হবে, কিন্তু তুমি যখন দেখবে বা বাস্তবে দেখবে ওর যা মানে কিছুই নয়, এরকম তোমার কাছে উপস্থাপিত হবে, কিচ্ছু করার নেই, আর তুমি কিছু করতেও পারবে না এরকম। কিন্তু যদি 100% থাকে, তার মধ্যে 50% এরকমই চলে। এটাই হচ্ছে মানে বাস্তবতা। কি বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে আমি কি বলবো, তারপরে কি বলছি শোনো।
অনেকজন বলছে দাদা এই ওবিসি কেস পিছিয়ে যাচ্ছে, আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তাহলে এমন তো অবস্থায় আমার করণীয় কি? যে হোয়াটসঅ্যাপে যে এসএমএসগুলো পেয়েছি আমি সেইগুলোই বলছি তোমাকে। তো করণীয় কি? করণীয় তোমার কিছুই নয়, পড়াশোনা ছেড়ে দিয়ে তাহলে ঘুমিয়ে পড়ো। যদি ঘুমিয়ে পড়ো ভাই, তাহলে কার ক্ষতি, আমার নাকি তোমার? এটা একটু ভেবে দেখো তো, এটা একটু ভেবে দেখো। দেখো, অনেকজন ছেলে বলে দাদা আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, যদি মানে মানে পালিয়ে যাচ্ছে, আমি ইয়ে খাবো, সুসাইড করবো, ইয়ে করবো। আমি একটা কথা বলি শোনো, যে মেয়েটা তুমি চাকরি না পাওয়ার জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমি বলবো ঠিক করেছে। তুমি বলে কেন স্যার? আচ্ছা বলো, একটা মেয়ে তার ভরণ পোষণের দায়িত্ব কার? তার হাজবেন্ডের নাকি তার নিজের? তুমি যদি দেখো তাহলে বলবে যে তার হাজবেন্ডের। আরে ভাই, তুমি বিয়ে করছো কি জন্য? তোমাকে সে সার্ভিস দিচ্ছে, তার ভরণ পোষণের দায়িত্ব তোমার নয় কি? এই নৈতিক দায়িত্বটা কার? আমার না তোমার? তোমার, তুমি হাজবেন্ড। তাহলে তুমি যদি ঠিকঠাক না পারো, সে মেয়েটা জ্ঞানী, সে মেয়েটা জ্ঞানী যে না, ও পারবে না সবকিছু করতে, তোমার অ্যাবিলিটি নেই, তাহলে তোমার কাছে কেন থাকবে সে? তোমাকে অ্যাবিলিটি তোমাকে অর্জন করতে হবে। দেখো, আমার কথাগুলো তোমার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। তুমি তোমার গার্লফ্রেন্ডের জায়গায় তুমি তোমার নিজের বোনের কথা চিন্তা করো দেখি। তুমি তোমার নিজের বোন তুমি কি দেবে একজন বেকার ছেলের কাছে, যে কিচ্ছু করার না, যার কিচ্ছু নেই, তার সঙ্গে দেবে কি তুমি? কল্পনা করো। তাহলে সেই মেয়েটা কেন তোমাকে করবে? তোমার বোনের ক্ষেত্রে তোমার ভালো লাগছে না, তাহলে তোমার বউ মানে 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 তোমার ওয়াইফ যে হবে, তাহলে তার ভাইয়ের তো ভালো লাগবে না, সেই মেয়েটা তো ভালো লাগবে না তোমায় করতে। তুমি তোমার নিজের বোনের ক্ষেত্রে তোমার এটা অ্যাপ্লিকেবল করছো, তাহলে অপরের মেয়ের জন্য কেন অ্যাপ্লিকেবল হবে না এটা? এই জিনিসটা একটু ভাববে। মানে সবারই উন্মুক্ত মনে ভাবো, তুমি এত সংকীর্ণ মনে হয় না। কি বললাম বুঝতে পেরেছো? ওই জন্য তুমি যোগ্যতাটা হাসিল করো। কেন সে তোমার কাছ থেকে চলে যাবে? তুমি যেতে দেবে না। যোগ্যতা হাসিল করো। যদি যোগ্যতা হাসিল করতে পারো তাহলে ওটাও পাবে, প্লাস চাকরিও পাবে। কি বললাম বুঝতে পেরেছো? যদি যোগ্যতা হাসিল করতে পারো তাহলে তুমি চাকরিও পাবে, তাকেও পাবে। ওই জন্য বলছি, ওইগুলো মানে ওইগুলো পাশে থাক, ওগুলোকে ভ্যালু দিও না। এখন তোমার যেটা ভ্যালু দেওয়া দরকার সেটা হচ্ছে তুমি লাগাতার পড়াশোনা করো। দেখো, ওবিসি চলছে, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, বলো দেখি। ওবিসি চলছে কিন্তু ছেলেপিলিকে পড়াই স্টপ করে দিয়েছে। যারা নতুন স্টুডেন্ট তাদের মনে নব জোয়ারের মানে যেন আগমন হয়েছে মনে হচ্ছে। এত পরিমাণ তারা স্টাডি করছে ভাই, আর এত মানে ব্রিলিয়ান্ট, দিন দিন যত যাচ্ছে না আমি দেখছি, যত ইয়ং ছেলে আসছে। এই কিছুদিন আগে আমি দেখলাম একটা ছেলে সুজন, মানে ইয়ে নাম তোমার, মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বিশাল। যত আসছে মানে যত ইয়ং ছেলে আমি দেখছি, তারা এত পরিমাণ পড়াশোনা করছে, তাহলে তুমি তাদের কাছে কি করে টিকবে বলো ভাই? এই বাস্তবতাটার এই যদি তুমি মানে দিবা স্বপ্নে যদি তুমি মানে ভাসো, যদি বাস্তবতায় নেমে না আসো, আর এই বাস্তবতা তোমায় কেউ বলবেও না। ইউটিউবে সাবস্ক্রাইব গেন করার একটা মূল ফান্ডা কি জানো? সেই জিনিসটা আমিও জানি, কিন্তু আমি তোমাদেরকে ধোঁকা দেবো না জীবনে। সেই ফান্ডাটা হচ্ছে এইটা, তোমাদেরকে পাম মেরে উপরে উঠিয়ে দেওয়া। কখনো দেখেছো আমান যে তোমাদেরকে পাম মেরে উপরে উঠিয়ে দিচ্ছে? না পড়াতে গিয়ে ওঠাই, না তোমাদেরকে এরকম ভিডিও করাতে গিয়ে ওঠাই। কি বললাম বুঝতে পেরেছো? আমার একটা ছাত্র এসে, যখন আমার নিজের ছাত্র অফলাইনে বলে স্যার আমি পাস করবো, তো সে চরম লেভেলের স্টুডেন্ট, আমি তাকে বলি না তোর এরকম করে পড়ে হবে না। কিন্তু অন্য হলে কে বলতো হ্যাঁ গ্যারেন্টি তুই পাস। তো এইগুলো তার ধ্বংস করা হলো। সেই জিনিসটা আমি আমার অফলাইনে ছেলেদের কাছে যে জিনিসটা করিনি, আমি সেটা তোমাদেরকেও আমি জীবনে কখনো করিনি। আমি জানি যে একটা পাম মারলে কি হয়, ছেলেপেলে খুব খুশি হয়। আমি তোমাদের কখনোই পাম মারতে চাই না। কেন বলো দেখি? কারণ একটা গরিব দুস্থ খেটে খাওয়া মানুষের সন্তান হয়তো তুমি হতে পারো। তোমার জীবন যদি ধ্বংস হয়ে যায় আমার কারণে, তাহলে আমার স্থান কোথায় হবে জানো? আর একটা জিনিস আমি বলি তোমাকে, আমি বললাম না ওই কাউকে যদি নামাতে যাই আমি নিজেই নেমে যাবো, তাহলে এই জিনিসটা আমি কখনোই করবো না। ওই জন্য বলছি, মানে ভালো করে মানে সব কিছু দেখে তুমি এটাকে বিবেচনা করো যে তোমার কি করণীয় আছে। তোমার একটাই করণীয়, যে যেহেতু 4 বছর 5 বছর 6 বছর অন্তর অন্তর পরীক্ষা হচ্ছে, তাহলে এমনভাবে পড়াশোনা করো যাতে এইবারই তোমার লাস্ট হয়, আর এবারই যদি তুমি 100% ক্র্যাক করতে পারো। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তাহলে ওই জন্য বলছি, তোমাদের পড়া ছাড়া কিছু করার নেই, তোমাদেরকে লাগাতার পড়াশোনাই করতে হবে। এই ছাড়া তোমাদের কোনো কিছু করার নেই। ভালো করে পড়াশোনা করো, এইটাই আমার তোমাদেরকে বলা। আর তৃতীয়ত হচ্ছে, আমি তোমাদেরকে দেখাবো কিছু বুক, আর আমি তোমাদেরকে দেখাবো, তোমরাই দেখো ওই বইগুলো খুলে, তোমরা দেখো যে আমি তোমাদেরকে এতদিন কত রেলিভেন্ট পড়িয়েছি নাকি ইররেলিভেন্ট পড়িয়েছি। আমি তোমাদেরকে এটা বলতে চাই, এই জন্য আমি বলছি, আমি দেখছিলাম, আমি দেখছি যে সব 80% প্রায় আমি পড়িয়ে দিয়েছি। মানে যা প্রশ্ন আগে পিওয়াইকিউ এসছে, মানে বিভিন্ন পরীক্ষা, একটা সালে যদি পরীক্ষা থাকে আমি তার 50%, 60%, 70%, কোনো পরীক্ষা 80% আমি পড়িয়ে দিয়েছি অলরেডি। কি বললাম বুঝতে পেরেছো? বারবার রিভিশন করার তোমাদের পালা, আর আমিও করাবো, আরও নতুন নতুন কোয়েশ্চেন করাবো। ইয়েস নো? দেখো, আমি তোমাদেরকে দেখাই যে কোন কোন বইগুলো কিনলাম আর কেনই বা কিনলাম, আর এটা কাদের জন্য কিনেছি, আমার জন্য নাকি তোমাদের জন্য। চলো দেখো, প্রথম বই আমি তোমাদেরকে দেখাবো। আশা করবো এই বইটা তোমাদেরকে উল্টো দেখতে পাবে হয়তো, তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই বইটা হচ্ছে, দেখো এর মোলাটে আমি আমি খুব মানে নোংরা, মানে কি, মানে আমি বইকে ভালো রাখি না, মানে লিখে একবারে সব একাকার করে দিই। তো এই বইটা 2 রায় কিনেছি। এই বইটা হচ্ছে জুডিশিয়ারির বই, সরি অডিট অ্যান্ড অ্যাকাউন্টের বই, বুঝলে? পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টের যেগুলো যে ডিপার্টমেন্টে থাকে, এটা বোধ হয় এক্সিকিউটিভ অফিসারের বই, মানে এক্সিকিউটিভ অফিসার হওয়া যায় বোধ হয়, আমার যা মনে হচ্ছে অডিট। তো এই বইটা কিনেছি। তুমি বলবে স্যার কেন কিনলেন এই বইটা? এ তো আপনি তো সিএফিএ বা কোনো অডিট ফডিট এইসবের তো পরীক্ষা দেন না, মানে স্টুডেন্ট না, তাহলে এটা কেন কিনলেন? এটা কেন কিনলাম ভাই, আমি তোমাকে বলি শোনো। এই কোয়েশ্চেন যদি তুমি দেখো, দেখবে সব তোমাদের পিওয়াইকিউ ডাব্লিউবিসিএস এর এখান থেকে কপি করেছে। কি বলা বুঝতে পেরেছো? ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখান থেকে কপি করেছে। তো সব নয়, আমি কিছু জিনিস এগুলো পড়তে হবে, তুমি যদি হুড়িয়ে করতে যাও তাহলে তুমি ফেল করে যাবে আবার।
মানে জানতে হবে যে কোনগুলো আমি দেখবো কোনগুলো দেখবো না। যেমন আমি বলি, দেখো দেখো, এটা বলেছে তোমাকে সিম্পল, কি বলেছে, চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু আ কোয়েশ্চেন। এই নর্মাল সেন্টেন্স হচ্ছে কোয়েশ্চেন করতে বলেছে, রাইট? এর যে তোমার লজিক, এটা আমি তোমাদেরকে ইংলিশে শিখিয়ে দিয়েছি। সেই কোয়েশ্চেন আজকে তোমার অডিটে এসেছে, কি বললাম বুঝতে পেরেছো? তো এই কোয়েশ্চেন ডাব্লিউবিসিএস এসেছে, এখান থেকে কপি করবে আবার। তারপর দেখো এই কোয়েশ্চেন, দেখো বলছে হোয়ার প্রার্থনা সমাজ ফাউন্ডেড, প্রার্থনা সমাজ কোথায় ফাউন্ডেড হয়, দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনটা? প্রার্থনা সমাজ কোথায় ফাউন্ডেড হয়? বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়। এই কোয়েশ্চেনটা ডাব্লিউবিসিএস এসে এখান থেকে কপি করেছে। কেন বললাম? কারণ 2022 সালে কোয়েশ্চেন এখানে, আর 2023-24 সালে 23 সালে তোমাদের ইতিহাস এসে। তো ওই জন্য বলছি তোমাকে জানতে হবে কোন জিনিস থেকে কোথায় 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 কোয়েশ্চেন আসে, আর কোন জিনিসটা আমি পড়বো, কি বললাম বুঝতে পারছি? নাহলে কিন্তু হবে না। তারপরে জুডিশিয়ারির একটা বই কিনেছি, যেখান থেকে তোমার জজ ফজ হওয়া যায়। তো ওখানে দেখলাম যে ইংলিশটা পুরো হুবহু তুলেছে। তো এই দায়িত্বগুলো কার? একটা টিচার। আমার সবাই বলে যে তুমি পড়বে, টিচারের কোনো ভূমিকা নেই একটা শিক্ষককে, একটা স্টুডেন্টকে পাওয়ার, মানে চাকরি পাওয়ার জন্য, কারণ তাকে নিজেকে পড়তে হয়। আমি বলবো এটা আমি কিন্তু ভাই দেখছি না এটা সত্যতা। কেন বলছি? একটা শিক্ষক, একটা টিচার, মানে একটা স্টুডেন্ট যদি পায় জব, তো তাতে স্টুডেন্টের যদি 60% থাকে, তাহলে 40% একটা শিক্ষকের ভূমিকা থাকে। কেন বলছি? একটা স্টুডেন্টকে পাওয়াতে গেলে চাকরি, সে যদি 2 ঘন্টা পড়ে, তার শিক্ষকের 4 ঘন্টা পড়তে হবে। কেন স্যার? তুমি বলবে কেন স্যার পড়তে হবে? কেন বলছি? কারণ কার দায়িত্ব কোন জিনিসগুলো পড়বে, কোন জিনিসগুলো পড়বে না, আপনার কাছে যাচ্ছে কেন? এই কারণের জন্য যাচ্ছে, কারণ সে আপনাকে বিশ্বাস করে, সে জানে যে আমার টিচার আমাকে রাইট ডাইরেকশনে পরিচালিত করবে। ইয়েস অর নো? আমার ক্লাস তোমরা অনলাইনে দেখছো, আমার ক্লাস ইউটিউবে তোমরা দেখছো, তোমরা ভাবছো যে স্যার আমাদেরকে রাইট ডাইরেকশনে করাবে, রাইট কোয়েশ্চেন করাবে, রাইট অ্যানালাইসিস করাবে। ওই জন্য তো আমার কাছে আসছে। ইয়েস অর নো? তোমরা একটা পরীক্ষক তখনই বুঝতে পারবে যে আমার স্যার তোমাদের কি পড়িয়েছে। আমি তোমাকে কনফিডেন্স সহকারে বলছি, বুঝতে পারবে, নাম করতে পারবে, আমার 100% শিওর। একটা কলেজের ছাত্রী ফোন করেছে সুদপুর থেকে, বলছে স্যার এরকম ব্যাপার। আমি বলি, তুমি কি আমার ক্লাস দেখেছো? আমি ভাবছি যে হয়তো দেখেছে, ওখান থেকে ফোন নাম্বারটা নিয়েছে। বলছে না আসলে আমি দেখিনি। কে বললো? বলছে সে ইউটিউবে একজন তার বান্ধবী দেখেছে, সে আমার ছাত্র নয়, তার বান্ধবী দেখেছে। সে আবার ওকে কি কলেজে গিয়ে বলেছে যে এই স্যার প্রচুর মানে টপ লেভেলের পড়াই। তো আমি কেন বলছি তাহলে? সে জানে বলেই তো বলেছে। তো আমি চাই যে ওইরকম করে সেই লেভেলের মানে ছেলে পেলে তৈরি হোক, যাতে করে তারা উপলব্ধি করতে পারে যে আমার স্যার কি পড়িয়েছে, রাইট? আর কি বই কিনলাম স্যার এটা ছাড়া কেন কিনেছি? তোমাদের জন্য কিনেছি, তোমাদেরকে পড়ানোর জন্য কিনেছি, লেভেলের মেনটেন করার জন্য তোমাদেরকে কিনেছি। এই পড়ার দায়িত্ব কার? আমার। তোমরা শুধুমাত্র কি দেবো তোমাদেরকে? তোমাদের জিস্ট দেবো, এইটার নির্যাস তোমাদেরকে দেবো, রস বার করে তোমাদেরকে দেবো। কি বললাম বুঝতে পেরেছো? সব কটা কোয়েশ্চেন। এটা কি স্যার? ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি, এটা আপডেট হয়েছে, ওই জন্য আবার কিনতে হয়েছে আমাকে, যাতে করে লেটেস্ট প্রশ্নগুলোও পাই। কি বললাম বুঝতে পেরেছো? তুমি র্যান্ডাম, আমি তোমাকে আজকে চ্যালেঞ্জ করছি, যাও। আমার তো ওয়েস্ট বেঙ্গলে, তোমরা তো পড়েছো আমার কাছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বা বিভিন্ন কারণের জন্য তোমরা তো অনলাইনে আমার ইউটিউবে ক্লাস দেখেছো। যারা প্রথম থেকে লাস্ট অব্দি কোনো একটা সিরিজ তোমরা কমপ্লিট করেছো, যেমন মহা সংগ্রাম সিরিজ বা কোনো একটা সিরিজ যারা কমপ্লিট করেছো, মানে যে কমপ্লিট মানে এখন অব্দি ভিডিওগুলো সব দেখেছো, লিখেছো, রিভিশন করেছো, তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যে আমি পড়া ছেড়ে দেবো। আমি বললাম, আজকে বলছি, ইউটিউবে পড়ানো ছেড়ে দেবো। তোমাদেরকে আমি বললাম যাও তোমরা এখানে র্যান্ডাম যে কোনো একটা পেজ খোলো, দিয়ে তোমরা দেখো, যদি 20টা কোয়েশ্চেন থাকে, 20টার মধ্যে আমি লিখে দিলাম, তুমি 10টা মানে 12টা 13টা কোয়েশ্চেন তুমি যদি না পাও, আমার পড়ানো থেকে অ্যাজ ইট ইজ পড়ানো ছেড়ে দেবো। যে কোনো র্যান্ডাম এই চলো, আমি তোমাদেরকে ডাব্লিউবিসিএস এর বলছি, ডাব্লিউবিসিএস চলো, ডাব্লিউবিসিএস তুমি র্যান্ডাম যে কোনো প্রিলিমিনারি কোয়েশ্চেন বার করো। যদি 20টা কোয়েশ্চেন দেখো, 10টা কোয়েশ্চেন আমার পড়ানো, 50% পড়ানো আমার। তোমাদেরকে আমি যা পড়িয়েছি 30-40টা ক্লাসে, সেই ক্লাসে তোমার কমন, তা আবার চ্যাপ্টার পড়াইনি, এমসিকিউ পড়িয়েছি, যাও গ্যারেন্টি একবার। দেখো আমি র্যান্ডাম খুললাম, চলো একটা পেজ খুলি, চলো দেখো খুললাম, এখানে মোড়ানো নেই, কোয়েশ্চেন বলছি, দেখো তুমি দেখো নিজে। আচ্ছা, বলেছে হুইচ প্রভিন্স অফ দ্য ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট টু হ্যাভ কমপ্লিটেড অর্গানিক ফার্মিং। বলছে প্রথম কারা অর্গানিক ফার্মিং করেছে? আমি পড়াইনি তোমাদেরকে, বুকে হাত দিয়ে বলো দেখি। আমি তাও বলে দিচ্ছি, চলো তোমরা দেখবে আবার। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2019, পেজ নম্বর হচ্ছে 20, প্রশ্ন নাম্বার, প্রথম প্রশ্নটার পরেই প্রশ্ন 148 নম্বর প্রশ্ন, দেখবে যাও। কি এটা সিকিম পড়াইনি? কি কে কে বলে পড়াইনি? দেখো কি কনফিডেন্স আছে আবার, কারণ আমি পড়েছি ভাই, সেই লেভেলে পড়িয়েছি। তাও দেখো, তারপরে বলছে চলো তোমার জ্ঞানপীঠ আবার কে পেয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিলাম। আচ্ছা, বলছে অ্যাট দ্য স্ট্রোক অফ মিড নাইট হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপ উইল লাইফ অ্যান্ড ফ্রিডম হু সেড দিস। কে বলেছে? জওহরলাল নেহরু বলেছিল, পড়াইনি আমি? বলেছে সবাই আনন্দ করছে, কিন্তু আমাদের কান্না চাপছে, ইয়ে চাপছে কেন? গান্ধীজি মারা গেছিল। আচ্ছা, পড়িয়েছি। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিপ্রেজেন্টেড দ্য ভিউ অফ দ্য মাইক্রোস্কোপিক মাইনরিটি অফ ইন্ডিয়া। বলছে এটা মাইক্রোস্কোপিক মাইনরিটি কে বলেছে? কংগ্রেসকে। কে বলেছে এটা? লর্ড কার্জন বলেছে, পড়াইনি? লর্ড কার্জন হবে। অপশন কি আছে? অপশন লর্ড কার্জন আছে, ইয়েস হয়ে যাবে। হু কনসিভ দ্য আইডিয়া অফ পাকিস্তান, পাকিস্তান আইডিয়া কে দিয়েছিল? এখানে মোহাম্মদ ইকবাল আছে, তাহলে মোহাম্মদ ইকবাল হবে, ইয়েস নো? আচ্ছা, তারপর দেখো, কিন্তু এটা অ্যাকচুয়ালি দিয়েছিল কে তোমরা সকলে জানো, কিন্তু এখানে তার নামই তো আমি দেখতে পাচ্ছি না, সরি, মোহাম্মদ ইকবাল। আচ্ছা, মোহাম্মদ ইকবাল নেই, তাহলে চৌধুরী রহমত আলী হয়ে যাবে, সঠিক আনসার আছে, তাহলে চৌধুরী রহমত আলী হয়ে যাবে। আর একটা প্রশ্ন আমি দেখেছিলাম, এটা ছিল না, রহমত আলী ছিল না, তাহলে কি হবে? মোহাম্মদ ইকবাল দিয়েছে, কিন্তু মোহাম্মদ ইকবাল পাকিস্তান শব্দটি দিয়েছিল, বুঝলে? চলো তারপর দেখো, বলছে ক্লিবাগের মেসিকার কোথায় হয়েছিল? অমৃতসরে, পাঞ্জাবে, সবাই জানে এটা। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং অ্যানোটেড দ্য পার্টিশন অফ বাংলা, পার্টিশন অফ বাংলা কে মানে বিলুপ্ত করেছিল? লর্ড হার্ডিং। পড়াইনি 1911 সালে? কে পড়ায়নি? কে বলে বলো? তুমি বলতেই পারবে না। তাহলে এখানে কটা কোয়েশ্চেন ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কোয়েশ্চেনের মধ্যে তোমার দুটো কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, তাহলে তোমার 8টা কোয়েশ্চেন কমন। আমি বললাম না, একটা পেজে 10টার মধ্যে 8টা কমন। কি বলছো তুমি? আমি র্যান্ডাম কোয়েশ্চেন ওঠালাম। তো আমি বলছি তুমি কি এমন জিনিস তোমাকে তুমি কল্পনা করতে পারবে না? বললাম তো, যদি পরীক্ষা দিয়ে বাইরে এসো তাহলে বুঝতে পারবে। আর কি বই কিনলেন স্যার? আর বই কিনলাম হচ্ছে জেনারেল নলেজ, মনোহর পান্ডে।
শুধুমাত্র আমি পেছনকার পেজ দেখে এই বইটা কিনেছি, শুধু একটা পেজ দেখে। কি বলবে কেন স্যার? কারণ আমি তোমাদের কোয়েশ্চেন জানি, এ থেকে জেড অব্দি আমি তোমাদের কোয়েশ্চেন জানি কি আছে। শুধু একটা কোয়েশ্চেন আমি দেখেছি, দেখো এখানে তোমাদের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে দেয় কোচবিহার ট্রফি কার সঙ্গে যুক্ত, কার সঙ্গে? ক্রিকেটের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে ইরানি ট্রফি কার সঙ্গে যুক্ত? ক্রিকেটের সঙ্গে যুক্ত। রঞ্জি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। দেওধর ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। এর কার সঙ্গে যুক্ত? ইরানি কাপ কার সঙ্গে যুক্ত? ইয়ের সঙ্গে যুক্ত। ডুরাল কাপ, সুব্রত কাপ। তারপর তোমার কি বলবো ওটাকে, তো ডুরাল কাপ আছে, সুব্রত কাপ আছে। তারপর তোমার আরো যে কাপগুলো আছে তোমার, ধরো তোমার কি হয়, আনন্দ হয় এই খেলা দেখতে গিয়ে। আমি যে ট্রিকগুলো বলেছিলাম ফুটবলের সঙ্গে যুক্ত, এগুলো সব কার সঙ্গে যুক্ত? এগুলো পরীক্ষা দিয়েছে, সবগুলো আছে। হোলকার টপিক কার সঙ্গে যুক্ত? তোমার হোলকার মানে হোয়েল্লা করে কি খেলা করতে গিয়ে, তাস খেলা করতে গিয়ে এই পরীক্ষা চলে এসে। তো এইগুলো দেখে আমি কিনেছি, একবারে এত সুন্দর করে লেখা আছে, কল্পনা করতে পারবে না, বুঝতে পেরেছো? তারপর আছে যেমন রাইডার কাপ কার সঙ্গে যুক্ত, আজলান শাহ কাপ কার সঙ্গে যুক্ত, হকির সঙ্গে যুক্ত। তার ডুরাল কাপ আছে। তারপরে পরীক্ষা আছে না, সন্তোষ ট্রফি আছে, মানে সন্তুষ্ট হয়ে আমরা কোন খেলা দেখি, ফুটবল খেলা দেখি। তো এইগুলো সব এই শুধু একটা পেজ দেখে আমি এই বইটা কিনেছি। কেন কিনেছি? কারণ এই বইয়ের মধ্যে প্রচুর ডেটা আছে, কিন্তু সব পড়লে কিন্তু আবার ফেল হয়ে যাবে। তো এইগুলো পড়ার দায়িত্ব কার? আমার। তোকে অলিম্পিক পড়িয়েছি আমি তোমাকে, প্রথম অলিম্পিক কোথায় হয়েছিল, মডার্ন অলিম্পিক কোথায় হয়েছিল 1896 সালে, ভারতের প্রথম কে পার্টিসিপেট করেছিল, কলকাতার প্রথম কে পার্টিসিপেট করেছিল, মানে এইসব বিস্তারিত সম্বন্ধে লেখা আছে। এগুলো পড়তে হবে, পড়ার দায়িত্ব কার? আমার। তুমি শুধু পড়বে, তোমরা, তোমাদেরকে পড়াবো, কি বলো, বুঝতে পেরেছো? তাও দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মানে এত সুন্দর করে দিয়েছে, কল্পনা। এটা জিকে বই, এই বই আমার কাছে আছে মোটা, কিন্তু তাও এটা কিনেছি, ছোট বই, ভালো লেগেছে কিনেছি, কারণ পড়তে হবে, তোমাদেরকে পড়াতে হবে। ইয়েস আর নো? আর কোনটা কিনলাম স্যার? এটাও কিনলাম। এটা হচ্ছে তোমার জেনারেল নলেজ তরুণ গোরের। কেন কিনলাম স্যার? তোমাদেরকে বলি, শোনো। এটা আমি, দেখো আমি একটা চ্যাপ্টার যদি ভালো থাকে না কোনো বইয়ে, সে বইটা আমি কিনে নিই। শোনো ভালো করে দেখো, এটা আমি কি ভালো দেখেছি জানো? আমি তোমাকে বলছি, শোনো। এখানে যে উপজাতি বিদ্রোহগুলো আছে না, একটাও বাদ নেই, সমস্ত দেওয়া আছে। আর এগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। উপজাতি বিদ্রোহ কোথায় আছে তোকে দেখা যাবে, উপজাতি বিদ্রোহ যতগুলো আছে সবগুলো এখানে আছে। এত সুন্দর করে দেওয়া, তুমি খুঁজে পাচ্ছি না। তোমার এত সুন্দর করে দেওয়া আছে, কল্পনা করতে পারবে না তুমি, রাইট? তো এরকম করে অজস্র পরিমাণ আছে। তো এগুলো দায়িত্ব কার? এগুলো দায়িত্ব হচ্ছে আমার। আমি পড়বো, তোমাদেরকে জিস্টটা দেবো, তোমরা পড়বে। আর কি বই কিনলেন স্যার? ডাব্লিউবিসিতে প্রিলিমিনারি কিনেছি, আবার এটাও কিনেছি। এটা কেন? স্ক্যানারটা কিনেছি। কেন বলো দেখি? স্ক্যানারটা এই জন্য কিনলাম কারণ এখানে একটা জিনিস ভালো আছে, কি জানো? আর এটা হচ্ছে, এই ক্লাসটা তোমরা খুব যাও, সেটা হচ্ছে ইংলিশের সিনোনিমগুলো, পিওয়াইকিউ সিনোনিমগুলো পরপর দেওয়া আছে। এই যে মালগুলো পরপর দেওয়া আছে, আর আমি জানি যে কোথা থেকে তোমাদের কোয়েশ্চেন পরীক্ষাতে তুলবে, বুঝতে পেরেছো? তো এই জন্য এটা কিনেছি। তারপরে জুডিশিয়ারি, যেটা পড়ে জর্জ হওয়া যায়, সেই বই কিনেছি। কেন বলো দেখি? ওখানে ইংলিশটা এত সুন্দর করে দেওয়া আছে, ওইখান থেকে মাল কপি করেছে কোন পরীক্ষাতে সেটা আমি দেখেছি। তো যাই হোক, এই জন্য এটা কিনেছি। দেখো যেমন, দেখো আমি তোমার দেখা একটা জিনিস, এই কোয়েশ্চেন দেখো আমি র্যান্ডাম তুললাম, দেখো কি বলেছে। আ গুড স্টুডেন্ট অ্যান্ড আ ব্যাড ওয়ান, অল আর ইন দ্য সেম বোট ইন আ এজ অফ দ্য ওয়াক ইন ইন্টারভিউ। বলেছে ইন দ্য সেম বোট মানে কি? ইন দ্য সেম বোট মানে কি? দাগ দেওয়া আছে। বলছে উইথ ব্যাড লাক, ইন দ্য সেম পজিশন, উইথ দ্য সেম অপরচুনিটি, উইথ সেম চান্স অফ সাকসেস। তাহলে আনসার কি হবে? উইথ দ্য সেম অপরচুনিটি হবে। অ্যাকচুয়ালি ইন দ্য সেম বোর্ড মানে হচ্ছে সেম অপরচুনিটি আছে, বুঝতে পেরেছো ওদের কাছে, মানে এই কনটেক্সটে মানে হচ্ছে এটা। তো এই ইংলিশগুলো খুব সুন্দর দেওয়া আছে, এই জন্য এই বইটা কিনতে বাধ্য হয়েছে আমি, মানে বাধ্য মানে ভালো লেগেছে, কিনেছি। তো আমি তোমাদেরকে এই গল্পগুলো শোনালাম। আচ্ছা দেখো, তোমরা যে ডিমোটিভেট হও, তাহলে টিচারে কি ডিমোটিভেট হয় না? আমরাও কিন্তু হই, বুঝতে পেরেছো? কিন্তু ডিমোটিভেট হওয়ার জায়গা নেই। দেখো একটা টিচার, তোমাদের টিচার সর্বদাই চাইবে নিজের সর্বস্ব লাগিয়ে দিয়ে, আমি জানি না কিন্তু আমার এটা মনে হয়, আর প্রতিটা টিচারই চাইবে যে সর্বস্ব লাগিয়ে দিয়ে আমার স্টুডেন্টগুলো যারা আমাকে দেখে অনলাইনে, মানে ইউটিউবে এবং বিভিন্ন জায়গায়, তারা যাতে 100% কোয়ালিফাই করুক, এটা সবাই চাইবে, তবেই তো আমাদের নাম হবে। ইয়েস আর নো বলো? তো এটা কিন্তু এই সেম জিনিসটা কিন্তু আমরাও চাই। আর সবাই তো তোমার দুটো একটা বিষয় পড়াই, আর আমি এটা, আর তাহলে আমাকে কি করতে হয় তাহলে বোঝো? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথ, রিজনিং, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সবগুলো এ থেকে জেড অব্দি আমাকেই পড়াতে হয়। তাহলে এবার আমাকে বলো কি করতে হয়? মানে রাত দিন সব একার করে দিতে হয়। আর ওই জন্য তোমাদের পড়াতে পারছি না। কেন বলো দেখি? রাতে সোয়ান চালাতাম, বুঝতে পেরেছো? দিয়ে কি করতাম? সন্ধ্যাবেলায় দেখতাম যে ভাত রান্না করতে পারিনি, আমি নিজে রান্না করে খেতাম, ভাত রান্না করতে পারিনি, কি করবো তখন? তখন তোমার ওই চপ, ডিম চপ, তারপরে তোমার এগুলো কিনে নিয়ে এসে খেতাম, দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়তাম। এরকম করে লাগাতার করে তোমার মানে শরীরের রিস্ক হয়ে গেছে, প্রবলেম আমি তো তোমাদেরকে বলেছি কি হয়ে গেছে। আর ওই জন্য ক্লাস করাতে পারছি না, এখন পুরো বাড়িতে আছি, রেস্ট। মা কি চাইবে যে তার সন্তান ক্ষতি হোক? ওই জন্য আমাকে যে মানে বাড়িতে বলে যে না, তোকে বাড়িতে থাকতে হবে, থাকতে হবে, এরকম থাকতে হবে, বুঝতে পেরেছো? তাই ওই জন্য আমি এবার ওখানে ধরো বেলঘরিয়াতে অফলাইন আছে, একদিন পড়াতে যাই। তোমাদেরকে এত ভালোবাসি, সেই একদিনকে আমি তো পড়ানোর পরে রেস্ট নিতে পারতাম, কিন্তু রেস্ট না নিয়ে সন্ধ্যাবেলায় তোমাদেরকে আমি পড়িয়ে দিই। তাও অনেক ছেলে বলে দাদা ভালোবাসে না। আরে ভাই, এটা যদি ভালোবাসা না হয় তাহলে আর কি ভালোবাসা? এরকম অবস্থাতে থেকেও যখন আমি পড়াতে যাই যে দুদিন বেলঘরিয়াতে, সেই দুদিন আমি কি করি? তোমাদেরকেও পড়িয়ে দিই। আমি তো বাড়ি চলে আসলেই পারতাম, কিন্তু তোমাদেরকে পড়িয়ে দিই। কি বললাম, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমার দেখো মানে আমি কেন আমি লাইভ করিনি, তোমরা বলবে দাদা বাড়ি থেকে পড়াতে পারো। ইয়েস, আমার পুরো প্রত্যন্ত গ্রামে বাড়ি ভাই। এবার এই যে তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি আমি, এটা রেকর্ড করে দিচ্ছি। কেন বলো দেখি? লাইভ স্ট্রিম করলে এই ভিডিওটা চলতো না,
এবার এটাকে আমি ডাউনলোড করে দেবো, বুঝতে পেরেছো? যাই হোক, আজকে অবধি আমি ওই জন্য একটা কথা বলবো, ওবিসি ফোবিসি দিকে না তাকিয়ে তুমি ভালো করে যদি আমার কথা শুনে যদি তুমি 4 মাস 3 মাস 5 মাস যদি পড়ো, তাহলে তোমার কনফার্ম একটা চাকরি থাকবে ভাই। তারাই আনন্দ উপভোগ করবে, তারাই সাকসেস হবে যারা কিন্তু এই সময়টাকে ইউটিলাইজ করবে। তুমি অনেক পড়ে ফেলেছো, যদি এই সময় যদি রিভিশন তোমার যদি পারফেক্ট না হয়, যদি প্রপারলি রিভিশন না হয়, তাহলে কিন্তু তোমার পড়ে কিন্তু কোনো লাভ হবে না ভাই, মানে তুমি নেটফল জিরো হয়ে যাবে। ওই জন্য যারা পড়ে আসছো, অন্তত যারা আমার স্টুডেন্ট, যারা আমাকে ফলো করো, তাদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করবো আমি তাদেরকে, যে তোমরা এই 3 মাস 4 মাস কন্টিনিউ পড়াশোনা করো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড নাইট।